দর্শক, আমি মাহফুজ মিশা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আপনারা জানেন রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 কর্মদিবসে আমরা রাত 11টায় যমুনা টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে কথা বলে থাকি সমসাময়িক রাজনৈতিক বিষয়াদি নিয়ে। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর নানা ধরনের কর্মকাণ্ড দৃশ্যমান হচ্ছে, আবার নতুন নতুন অনেক চ্যালেঞ্জ আবির্ভূত হচ্ছে। সেই সঙ্গে শোনা যাচ্ছে অনেক ধরনের সংস্কারের কথা বলছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা। রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার সহ নানা সংস্কার যে অপরিহার্য সেটি বোধ করে জুলাই আগস্টের আন্দোলন একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এরকম বাস্তবতায় আমরা আলোচনা করতে চাই এই রাজনৈতিক সংস্কার কিভাবে হবে, কখন হবে, কোন প্রক্রিয়ায় হতে পারে। আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি রাজনৈতিক সংস্কার ও বাস্তবতা। কথা বলার জন্য আমার সঙ্গে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলাম। হাসিব আল ইসলাম, আপনাকে স্বাগত স্টুডিওতে। আছেন ইউনিভার্সিটি অফ লন্ডনের অর্থনীতি বিভাগের শিক্ষক ডক্টর মুস্তাক হোসেন খান। প্রফেসর মুস্তাক, আপনাকেও স্বাগত। আমি প্রফেসর মুস্তাক আপনাকে দিয়ে একটু আলোচনাটা শুরু করতে চাই। আপনি দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে লিখেন, কাজ করেন, গবেষণা করেন এবং আপনার পুরো জীবনের কাজের একটা এলাকা জুড়েই এই বিষয়াদিগুলো আছে। আমি যদি খুব সরল করে বুঝতে চাই যা হয়েছে বা যা হওয়ার পরে এখন বাংলাদেশ যে জায়গায় আছে, সেই জায়গায় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা সংকটটা আসলে কি আপনার চোখে? দেখেন, যেটা হয়েছে এবং ছাত্রদের এই আন্দোলনের ফলে একটা অত্যন্ত কেন্দ্রীভূত ক্ষমতা, একটি কেন্দ্রীভূত ক্ষমতার শাসন ব্যবস্থা, যেখানে একটা স্বৈরাচারী সরকার অনেক দিন ধরে 10 বছর ধরে একটা ক্ষমতা দখল করে রেখেছিল এবং দখল করার ফলে তাদের যেটা বৈশিষ্ট্য ছিল এই সরকারের, সে বিরোধী কোনো ক্ষমতার কেন্দ্র, কোনো সংগঠন, কোনো ব্যবস্থা, কোনো রাজনৈতিক দল, কোনো ব্যাংক কিছুই সে রাখতে চায় নাই এবং সে খুব সফলভাবে সেগুলোকে নষ্ট করেছে, ধ্বংস করেছে। এমন এক পর্যায়ে হয়েছে যে আমরা কেউ সাহস করে কথাও বলতে পারতাম না, কোনো বিরোধী রাজনীতি ছিল না, কোনো স্বাধীনতা ছিল না। কিন্তু এটা একটা খুব স্থায়ী একটা ব্যবস্থা ছিল, একটা রাজনৈতিক বন্দোবস্ত ছিল, যেটা কোনো আপনার নিয়মতান্ত্রিকভাবে সরানোর কোনো উপায় কেউ দেখছিল না। এটার ফলে যেটা হয়েছে যে ক্ষমতার কেন্দ্রীভবন তো হয়েইছে, অর্থনৈতিক কেন্দ্রীভবন হয়েছে। কিছু লোক তাদের হাতে বিপুল সংখ্যক অর্থ সংগ্রহ করে আমাদের অনেকগুলো সংগঠন, বিশেষ করে বড় বড় ব্যাংক, এগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমাদের রিজার্ভ প্রায় কমে গেছে। অনেক বড় অঙ্কের টাকা ঋণ নিয়ে অনেক বড় বড় প্রকল্প করা হয়েছে, কিন্তু সেটা আমরা সবাই জানতাম যে অনেক বেশি দামে করা হচ্ছে এবং ওই যে বাড়তি দাম, আসল দাম আর যে চুক্তির দামের মধ্যে যেটা, সেটা ভাগাভাগি করে অনেকটা বিদেশে চলে গেছে, এখানে সেটা রাজনীতির জন্য ব্যবহার হয়েছে। ফলে যেটা শেষ পর্যন্ত হয়েছে যে একটা ভঙ্গুর অর্থনৈতিক রাজনৈতিক ব্যবস্থা। এখানে ছাত্ররা তাদের বীরত্ব এবং অভয়ের কারণে যে কাজটা করতে পেরেছে, যেটা রাজনৈতিক, যেটা সংগঠিত শক্তি পারে নাই, একটা অসংগঠিত শক্তি সেটা করতে পেরেছে। কারণ এটাই তাদের শক্তি ছিল যে অসংগঠিত শক্তিকে কাকে ধরবে এটা সরকার বুঝতে পারে, ফাইন্ড আউট করতে পারে অথবা কমন পারে নাই। আর যেটা হচ্ছে যে মানে সাবাস বলতেই হয় যে যেই ভয়ের উপরে তাদের শক্তি ছিল, এই ছাত্ররা এক পর্যায়ে আর ভয়টা করে নাই। এই দুইটা কারণে এটা পুরো জিনিসটা ধসে পড়লো। কিন্তু ধসে পড়ার ফলে যে সংকটটা এখন দেখা যাচ্ছে যে একদিকে একটা অসংগঠিত শক্তি একটা চরম সংগঠিত শক্তিকে বিপর্যস্ত করলো। কিন্তু এই অসংগঠিত শক্তি কতদিন রাস্তায় থাকবে? এই অতন্দ্র প্রহরী কতদিন রাস্তায় থাকবে? এই অসংগঠিত শক্তিকে আমরা যদি সংগঠিত না করতে পারি, নতুন ধরনের সংগঠন না তৈরি করতে পারি, নতুন সে রাজনৈতিক দলই বলেন, ছাত্র সংগঠন বলেন, নতুন ব্যবসায়ী প্রতিষ্ঠান বলেন, যদি না করতে পারি, তাহলে ওই তথাকথিত পরাজিত শক্তি দেখবেন যে আস্তে আস্তে নতুন নতুন করে তাদের ডিলস করে তারা আবার ফেরত আসছে। তো এই সময়ের মধ্যে আমাদের কিছু যেই রকমের সংস্কার আমাদের বর্তমান ক্ষমতার বিন্যাসে সম্ভব, এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। আপনি যদি সংস্কার করতে চান যার শক্তি করার আপনার নাই, তাহলে আপনি ব্যর্থ হবেন। হ্যাঁ, তো কিন্তু আপনি যদি একটা খুব বাস্তব আইডিয়া থাকে যে এটা আমার শক্তি,
আমার পিছনে এরা আছে, আমার পিছনে ছাত্ররা আছে, আমার পিছনে কিছু সামরিক যারা জুনিয়র লোক আছে তারা আছে, জনগণ আছে। এই ভিত্তিতে আমি ইমিডিয়েটলি কি করতে পারি এটা আপনাকে একটা তালিকা করতে হবে, মানে স্বল্পমেয়াদী একটা তালিকা। স্বল্পমেয়াদী জি, করতে। আপনি প্রফেসর খান সমাধানের রাস্তায় চলে গেছেন। আমি আপনার কথা থেকে যদি সঠিক বুঝি, তাহলে যে একটা অসংগঠিত শক্তি প্রবল জনসমর্থন নিয়ে একটা বড় ধরনের পরাক্রমশালী একটা শক্তিকে পর্যদস্ত করেছিল, সেই অসংগঠিত শক্তিটাকে কিভাবে সাস্টেইন করা যায় অন্তত স্বল্প মেয়াদে, সেটি সম্ভবত এখনকার প্রধান সংকট, আমি যদি সঠিক বুঝি। জি, তাই যদি হয় আমি তাহলে একটু আপনার কাছে আবার আসবো। হাসিব, আপনার কাছে যে প্রশ্নটি, যেটি প্রফেসর খান যে সংকটটিকে চিহ্নিত করলেন, ধরেন আপনাদের এই পুরো আন্দোলনের অনেকগুলো যে ইউনিকনেস ছিল, যেটি 2018-রও কোটা বিরোধী আন্দোলনে ছিল, সেখানে একজন নুরুল ইসলাম নূর ছিলেন। এখন আপনাদের সমন্বয়ক যারা ছিলেন তাদের সংখ্যায় অর্ধ শতাধিক এবং সহ সমন্বয়ক সহ 1.5 শতাধিকের বেশি প্রকাশিত। এবং এটা নিয়ে এক ধরনের ভয়ও ছিল অনেকের মনে, গ্রুপিংয়ের চিন্তা ছিল বা ভয় ছিল, কে কি বলছেন সেটি শেষ পর্যন্ত হয়নি। তার মানে এই পলিসি বা এই মেকানিজমটা কাজ করেছে। স্যার যেটা বলছেন, এই অসংগঠিত শক্তিটাকে সংগঠিত করা, যে কথা প্রফেসর মোস্তাক খান বলছেন, সেইটাকেও কেউ কি নতুন রাজনৈতিক দল গঠনেরও একটা গুঞ্জন শোনা যাচ্ছে। জিনিসটা আসলে কি আপনারাও একটু সংগঠিত, টেকসই এবং যেটুকু অর্জন হলো, আমরা জানি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, ফলে সেটা নিয়ে আপনাদের ভাবনা কি, আপনারা এগুলো ভাবছেন কিনা? আচ্ছা দেখুন, গত 4 আগস্ট জাতীয় শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে আমরা যে আমাদের গণ অভ্যুত্থানের ঘোষণা করেছিলাম, সেই গণ অভ্যুত্থানের ঘোষণায় আমরা খুবই স্পষ্টভাবে বলেছিলাম যে ফ্যাসিবাদের পতন এবং যে ফ্যাসিবাদী ব্যবস্থাটা এক্সিস্টিং রয়েছে সেটা সম্পূর্ণ বিলোপ আমরা নিশ্চিত করব। এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের যে কোটা আন্দোলনটা ছিল, সেই কোটা আন্দোলন থেকে কিন্তু এটি একটি রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিকে এটি একটি রূপ নেয় এবং আমরা কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে আন্দোলনটা রয়েছে সেটা আমরা চালিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদের পতনের মাধ্যমে আমাদের যে চূড়ান্ত বিজয়ের আমাদের প্রথম ধাপ, আমরা বলি যে আমরা প্রথম ধাপ অতিক্রম করেছি, কিন্তু আমাদের যে চূড়ান্ত বিজয়টি রয়েছে সেটি তখনই হবে যখন আমরা হচ্ছে এই ফ্যাসিবাদী যে ব্যবস্থাটা রয়েছে সেই ব্যবস্থার আমরা সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করতে পারবো। এখন দেখুন, আওয়ামী ফ্যাসিস্ট আমলে কি হয়েছে, তিনি হচ্ছে রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান দরকারি সেই প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতাকে সম্পূর্ণরূপে হরণ করেছিল তারা, এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এক ধরনের দলীয়করণ করে ফেলেছিল। তারা হচ্ছে কি, ধরেন যে সরকারের পক্ষ থেকে কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী সরকারের যেই বক্তব্য থাকবে, তাদের যেই বয়ানটা থাকবে, সেটা কিন্তু একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বক্তব্য সেরকম হওয়াটা উচিত না বা সেরকম হওয়াটা কাম্য না একটা সভ্য রাষ্ট্রের জন্য। কিন্তু দেখা গেছে কি, নির্বাচন কমিশন থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে নিয়ে সমস্ত সেক্টরগুলোতেই কিন্তু যারাই বক্তব্য দিচ্ছেন, যারাই সেখানে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে ছিলেন, তারা কিন্তু সেই কেন যেন আওয়ামী টোনে, আওয়ামী বয়ানেই তারা যেন কথা বলছিলেন। রাষ্ট্র সংস্কার এবং দলের একটা অভিন্ন সুর হয়ে গেছে, মানে যে একটা অভিন্ন সুর কিন্তু আমরা দেখতে পেয়েছি। আসলে দেখুন, প্রশাসনের বক্তব্য প্রদান করবে, প্রশাসন রাষ্ট্রের জন্য কাজ করবে, কোনো দলের হয়ে কাজ করবে না, প্রশাসন কাজ করবে জনগণের জন্য। কিন্তু এতদিন আমরা কি দেখতে পেয়েছি, 15 বছর এই আওয়ামী দুঃশাসন আমলে, আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ যেভাবে কাজ করে, আওয়ামী লীগ যেভাবে বয়ান তৈরি করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ঠিক সেমভাবে তাদের বয়ানের বাস্তবায়ন করে এবং তাদের বয়ানে কাজ করে। তারা কিন্তু জনগণের স্বার্থে কাজ করেনি আলটিমেটলি। এছাড়া যে ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে শেয়ার মার্কেট থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এক প্রকার ধ্বংসের দিকে কিন্তু তারা নিয়ে গিয়েছে। এছাড়া যতগুলো উন্নয়ন প্রকল্প তারা করেছে, আমরা মনে করছি যে আসলে দেশের উন্নয়ন হয়েছে, আমরা মেট্রো রেলে চলাফেরা করছি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, কিন্তু এইগুলো অন্য অন্য দেশের সাথে যদি আমরা তুলনা করি, সে সকল দেশে আসলে এই প্রকল্পগুলোতে ব্যয় কতটা হয়েছিল তার চেয়ে দেখা যায় যে দ্বিগুণ, 3 গুণ এবং কিছু কিছু জায়গায় কিন্তু 10 গুণ পর্যন্ত ব্যয় হয়েছে। সুতরাং এইগুলো কেন হয়েছে? এইগুলো হয়েছে যে আওয়ামী লীগের যে সকল নেতারা ছিলেন, যারা সরকারে ছিলেন, তারা হচ্ছে তাদের যে দুর্নীতি ছিল, সেই দুর্নীতির কারণে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে এবং বাংলাদেশ উন্নত হওয়ার পরিবর্তে তাদের কিন্তু রিজার্ভ সংকটে কিন্তু আমরা আছি। একটু বিনীতভাবে যেটা জানতে চাই, এই ফ্যাসিবাদের সম্পূর্ণ বিলোপ বলতে আসলে আপনারা কি বোঝাচ্ছেন? মানে এই সবগুলো প্রতিষ্ঠানের সংস্কার, তাই তো? অবশ্যই। সেটা যদি করেন তাহলে আপনি সেটা কোন প্ল্যাটফর্ম থেকে করবেন? আচ্ছা দেখুন, শিক্ষার্থীদের কাজ করতে আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সেটা মূলত কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা একটি প্ল্যাটফর্ম ছিল এবং পরবর্তীতে সেটা রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ নিয়েছে।
এখন আমরা যেটা চাচ্ছি, দেখুন এখন পর্যন্ত আমরা কিন্তু সারা বাংলাদেশে দেখবেন যে আমাদের কোনো কার্যক্রম থাকলে সেটা কিন্তু সারা বাংলাদেশভাবে পালন হয়। সুতরাং আমাদের মাঝে একটা একতা এবং ঐক্যবদ্ধ আমরা এখন পর্যন্ত আছি। আপনি যেটা একটু আগে প্রশ্নেতে শঙ্কা করলেন যে এর মাধ্যমে গ্রুপিং হবে কিনা, আসলে কিন্তু আমাদের মাঝে গ্রুপিং হয়নি। আমি করি না, এটা আগে ছিল। হ্যাঁ, মানে আগে ছিল। আন্দোলনটা আগের যখন আন্দোলনগুলোতে আসলে এরকমই হতো, দেখতাম যে একটা আন্দোলন থেকে কয়েকটি ফ্র্যাকশন হয়ে গেছে, কিন্তু আমাদের আন্দোলনে এখন পর্যন্ত কোনো প্রকার ফ্র্যাকশন হয়নি। তার মাঝে বোঝা যাচ্ছে যে রাষ্ট্র সংস্কারের যে চিন্তাটা বাংলাদেশের ছাত্র সমাজ করছে, সেই চিন্তার ব্যাপারে তারা নীতিগতভাবে এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। সুতরাং তারা কিন্তু একটি ফোর্স, একটি শক্তিশালী। আমরা কিন্তু আগেই বলেছি যে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এটাকে আমরা ছাত্র জনতার সরকার বলে থাকি, সেখানে আমাদের প্রতিনিধি আছে। কিন্তু এই সরকারের সমালোচনা করার জন্য কিংবা এই সরকার যদি কোনো কাজ করতে গড়িমেশি করে, তাহলে তাদেরকে দিয়ে আমাদের দাবিগুলো আদায় করে নেওয়া, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিশ্চিত করার জন্য একটি পেশার গ্রুপ হিসাবে কিন্তু আমরা রাজপথে সরব রয়েছি এবং আমরা রাজপথে সরব থাকবো। দেশের মানুষের পক্ষে আমরা যেভাবে কাজ করে গেছি, আমরা দেশের মানুষের পক্ষে কাজ করে যাব। এখন যে প্রশ্নটা আসলো, আসলে এই কোন প্ল্যাটফর্মের কথা আমরা কোনো চিন্তা করছি কিনা। দেখুন, আমরা চাচ্ছি যে একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে, যেখানে বাংলাদেশের মধ্যে আমরা এতদিন দেখতে পেয়েছি কি যে আওয়ামী লীগ আসলে ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের সরকার ছিল না। তারা আসলে ভোট ছাড়াই কিভাবে সরকার গঠন করতে হয় এবং ক্ষমতায় থাকতে হয় তারা আমাদেরকে সেটা দেখিয়ে দিয়ে গেছে, এবং কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশ করার অনুমতি কিন্তু সেইভাবে ছিল না। আমরা চাচ্ছি যে সকল রাজনৈতিক দল যাতে সভা সমাবেশ করতে পারে, একটি সুস্থ রাজনৈতিক পরিসর এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যবস্থাটা আমরা করতে চাচ্ছি। এখন এই ব্যবস্থাটা করতে গেলে ধরেন এখন যেই পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো রয়েছে এদের মাঝে আমরা একটা জিনিস খুব লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে তারা সেই 90 দশকের বা যে পুরনো আধিপত্যবাদের চিন্তা ভাবনা, ক্ষমতা দখলের চিন্তা ভাবনা কিংবা কারো উপরে হুমকি ধামকি দিয়ে প্রেশার ক্রিয়েট করে কাজ করে নিয়ে যাওয়া, সেটা কিন্তু আসলে এই যে 24 সাল আছে, এই 24 সালে এসে কিন্তু সেটা সম্ভব হবে না। কোনো রাজনৈতিক দল যদি চিন্তা করে যে কোনো প্রকার রাজনৈতিক সংস্কার ছাড়াই বা তাদের চিন্তা ভাবনা যে পুরাতন চিন্তা ভাবনা আছে, এই পুরাতন চিন্তা ভাবনা থেকে যদি ফিরে না আসে, তাদের সেই বস্তা পচা সেই পুরনো চিন্তা ভাবনা দিয়েই রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করে এবং ক্ষমতা দখলের চেষ্টা করে, তাহলে কিন্তু তারা আসলে সফল হবে না। সেক্ষেত্রে কিন্তু যদি যারা সফল হবে তাদের মডেলটা কেমন, সেরকম কোন একটা দলকে আছে আমাদের, অথবা সেটি আপনারা কি অদূর ভবিষ্যতে করতে পারেন বা সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে? রাজনৈতিক দলগুলো তাদের যদি চরিত্র পরিবর্তন করে, তাহলে নতুন চরিত্র পরিবর্তন করে এবং দেশের মানুষের পক্ষে কথা বলা শুরু করে, দেশের মানুষ যেটা চায়, ইয়াং জেনারেশন যেটা চায়, যুবক সমাজ বা তারুণ্যের যেই যে চাওয়া আছে বা আশাকাঙ্ক্ষা আছে, সেটা যদি প্রতিফলন তারা ঘটাতে পারে, তাহলে আসলে নতুন রাজনৈতিক দলের আমরা প্রয়োজন দেখছি না। কিন্তু যদি তারা আসলেই ছাত্র জনতার যে আশাকাঙ্ক্ষা আছে সেটা যদি তারা আসলে প্রকৃতপক্ষে বাস্তবায়ন করতে কিংবা আসলে সেটা কোনো প্রকার দৃশ্যমান পদক্ষেপ যদি আমরা না দেখতে পাই, তাহলে আসলে দেখুন আমাদের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের এত মানুষ তাদের জীবন উৎসর্গ করেছে, তারা রক্ত বিসর্জন দিতে কিন্তু মানে কোনো প্রকার দ্বিধা করেনি। তারা হচ্ছে দেখা গেছে কি আমাদের আন্দোলনগুলোতে একজনকে গুলি করে মেরে ফেলা হয়েছে, কিন্তু পিছন থেকে কিন্তু সবাই কিন্তু সামনের দিকে এগিয়ে এসেছে। অন্যান্য আন্দোলনগুলোতে দেখা যায় পলায়ন পর হয়নি। সুতরাং দেশের মানুষের প্রতিও কিন্তু আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে। সুতরাং সেই দায়ের জায়গা থেকে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রকৃতপক্ষে প্রতিফলন ঘটাতে যদি কোনো প্ল্যাটফর্মের প্রয়োজন হয়, আমরা প্ল্যাটফর্ম ছাড়াও কাজ করে গেছি, যদি কোনো প্ল্যাটফর্মের প্রয়োজন হয় এবং দেশের মানুষ যদি এটা মনে করে, তাহলে আমরা সেদিকে চিন্তা করব। দারুণ, আপনার বক্তব্য খুবই পরিষ্কার। প্রফেসর খান, আপনার কাছে একটু জানা, এই আমাদের হাসিব আল ইসলাম যে ধরনের সংস্কারের কথা বললেন এবং যে বয়সে উনি বলছেন, আপনারা ওই ধরনের কথাগুলো অনেক পরে বলছেন, আমাদের আগের প্রজন্ম অনেক পরে আপনি লিখছেন, পড়ছেন বা বলছেন, এবং একটু আগে আপনি বলছেন আগে বলাও যেত না অথবা বলতে পারতেন না। ধরেন আমাদের অনেক রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি বা বিরোধী দল হয়ে যাচ্ছে, তারা বলতো আমরা রাজপথে নামতে পারি না, কারণ গুলি করে। গুলি এবার ছাত্র আন্দোলন হয়েছে এবং জাতিসংঘের হিসেবে 650-র বেশি মানুষকে জীবন দিতে হয়েছে। প্রকৃত সংখ্যা আরও আসছে, হয়তো এটা ধারণা করা হচ্ছে 1000+ হতে পারে, এরকম অনেকে বলছেন। ফলে এই যে নতুন একটা তারুণ্যের যে স্পিরিট এবং তাদের যে স্পর্ধাটা যে জায়গায় পৌঁছেছে, আওয়ামী লীগের মতো একটা বিশাল সাম্রাজ্য টানা 4 মেয়াদে যে কোনো প্রকারেই তারা ক্ষমতায় ছিল, এর ভিতরে 3টি নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল, সেটিকে তারা সরাতে পেরেছে এবং এই স্পিরিটটিকে তারা সাধারণ মানুষের ভিতরেও, আমরা একদম রিক্সাওয়ালাদের সঙ্গে কথা বলি, সবজিওয়ালার সঙ্গে কথা বলি, সবাই এখন কথা বলে। ফলে এইটাকে ধারণ করে এবং এই পুরনো ধাঁচের যে রাজনৈতিক দলগুলো, যে দলের আমরা নাম না বলি, তারা ফেল করার আশঙ্কা তো নিশ্চিতভাবেই অনেক বেশি। তো সেই জায়গায় আপনার পরামর্শ কি? নতুন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম এখনই হওয়া জরুরি, না আসিফ যেটা বললেন যে সেটা সময়ের প্রয়োজনে হতে পারে অথবা নাও হতে পারে? আমি আপনার যে কথার সঙ্গে সম্পূর্ণ একমত। সেটা হচ্ছে যে কোনো মানুষ বা কোনো দল বা কোনো প্রশাসন সে কি করে
সেটা সে চাপের মুখে করে। কোনো মানুষ ভালো কোনো মানুষ খারাপ এটা ব্যক্তিকেন্দ্রিক হতে পারে, কিন্তু আপনি যদি সিস্টেমটা দেখেন, সিস্টেমটা কাজ করে চাপের উপরে। এখন যেই মানে ভয়ে করে না, চাপ 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 হচ্ছে, ধরুন আমি একজন পুলিশ অফিসার, বা আমি একজন প্রশাসনের অফিসার, আমি একজন আদালতের বিচারক। আচ্ছা, আমি কিভাবে কাজ করব সেটা নির্ভর করবে শুধু আমার উপরে কে আছে তার উপরে না, আমার পাশে যারা আছে তারা আমাকে কি চাপ দিচ্ছে। যখন আমি একজন পুলিশ, আমি দেখলাম যে একটা এখানে কেউ খারাপ কাজ করলো, আমি গিয়ে তাকে ধরতে গেলে যদি আমার উপরে চাপ আসে যে ধরো না, তাহলে আমি একভাবে ব্যবহার করব। আর আমি যদি ধরতে না গিয়ে আমার উপরে চাপ আসে, তাহলে আমি তাকে ধরবো। অর্থাৎ আমার উপরে কোন ধরনের চাপ আসছে, কে চাপ দিচ্ছে, ইতিবাচক চাপ, নেতিবাচক চাপ। এখন আমার সমাজে যদি অন্য সব প্রতিষ্ঠান আইন ভঙ্গ করে চলে এবং তারা চায় না যে আপনি আইনটাকে কার্যকর করেন, তাহলে আপনার প্রশাসন সেভাবে কাজ করবে। আপনার যদি অন্য কোনো দলের শক্তি না থাকে, এসব এক দলের শক্তি থাকে, তাহলে প্রশাসন সেই দলের কথাই শুনবে। এখন শেষ পর্যন্ত যেটা দাঁড়াচ্ছে যে আমরা যদি ইতিহাসের মূল্যায়ন করি, অনেক দেশের, আমরা তো শুধু বাংলাদেশে, আমরা অনেক দেশের কাজ করি, যখন আপনি আপনার দেশের ক্ষমতার বিন্যাসটা যত বিস্তারিত হবে, আপনার উৎপাদনশীলতা যত বাড়বে, আপনার যতগুলো প্রতিষ্ঠান উৎপাদনশীল হবে আর ক্ষমতাশীল হবে, ততই আপনার আইনে শাসন হবে। কারণ একটা উৎপাদনশীল সংগঠন, এই উৎপাদনশীল আমি শুধু পণ্যের উৎপাদন কথা বলছি না, একটা ধরেন আপনার একটা ফুটবল টিম, যেই ফুটবল টিমে সবাই ফুটবল খেলতে জানে, তারা কিন্তু আইন মানতে চাবে। যেই ফুটবল টিমে কেউ কিছু জানে না, তারা চাবে না যে আম্পায়ার তাকে খুব ভালো কড়াকড়ি করবে। সে একইভাবে যেই কোম্পানি অনেক প্রফিট করে আপনার বিশ্বে উৎপাদন করতে পারছে, সে চাবে যে সব কন্ট্রাক্ট এখানে এনফোর্স হয়। যার সেই ক্ষমতা নাই, সে চাবে ব্যাংকের থেকে টাকা নিয়ে ফেরত দেবে না। অর্থাৎ আমাদের যেটা দরকার, এই যে একটা অসাধারণ আপনার একটা সময় আছে যেখানে ছাত্ররা এই জাতীয়তাবাদ, জাতীয় বোধ এবং স্বাধীনতার বোধ, বৈষম্যহীনতার বোধ নিয়ে বিসর্জন দিচ্ছে তাদের সব কিছু। এটা খুবই প্রয়োজনীয়, কিন্তু এটা যথেষ্ট না। এটার ভিত্তিতে আমাদের এখন অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি করতে হবে যারা নিজ নিজ স্বার্থে কিন্তু এই কাজটা চালিয়ে যাবে। যেমন ধরেন আমাদের যে এই গত 10 বছরে কি হয়েছে, যে আমাদের যেটা মধ্যম ব্যবসা, এসএমই সেক্টর, এটা একেবারে মরে গেছে বলতে গেলে। এখন সব ব্যবসা খালি বড় ব্যবসা, গ্রুপ অফ কোম্পানিজ। হ্যাঁ, আমাদের এটা যদি আমরা ভাঙতে না পারি, তাহলে কিন্তু এরা যদি কয় মাস রাস্তায় থাকবে, 6 মাস 7 মাস, এক পর্যায়ে তো মানুষের ক্লান্ত হয়ে যাবে। তখন দেখবেন যে ওই লোকগুলো তাদের টাকা খরচ করে আবার তাদের প্রভাব বিস্তার করছে। তো এখন আমার কথা হলো যে এখানে কিছু কিছু সংস্কার কিন্তু ইমিডিয়েটলি করা দরকার, এবং এটা খুবই জরুরিভাবে করা দরকার। যেমন ধরেন এই কিছু কিছু বড় কোম্পানি আছে, হোল্ডিং কোম্পানি আছে, হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়ে গায়েব হয়ে গেছে, এবং এরা খুব চালাকি করেছে। একই মালিকের হয়তো 10টা কোম্পানি আছে, 2টা ভালো কোম্পানি আর 8টা হচ্ছে একেবারে মানে খালি কাগজ। ওই কাগজের কোম্পানিতে সে ঋণ নিয়ে সে টাকা চলে গেছে। এখন আপনি যদি নর্মাল আইনের আপনার লোন রিকভারি প্রসেস শুরু করেন, এটা বছর যাবে আর আপনি কিছু পাবেন না। আমাদের সময় নাই, কারণ এটা ইচ্ছা করে করা হয়েছে। এখন আমি বলবো যে আমাদের যেভাবে চিন্তা করা দরকার যে কিভাবে আমি ক্ষমতাটাকে বিস্তারিত করতে পারি, কিছু জরুরি আইন পাশ করতে হবে। আমাদের আইন যেটা মন্ত্রী বা আমাদের যে উপদেষ্টা, তারা এখন যেসব কথা বলছে খুব ভালো কথা বলছে, যে আমাদের টাকাটা ফেরত আনতে হবে, এই ঋণ খেলাপিতে ধরতে হবে। এখন এর কিছু ব্যাপার আছে, আপনাকে কিছু জরুরি আইন পাশ করতে হবে। যেমন ধরেন, এটা আমি একটা প্রস্তাব দিচ্ছি, এটা অনেক আপনার শুনলেই বলবেন যে এটা আইনের এটা সমস্যা, কিন্তু এটা একটা জরুরি অবস্থা, আপনাকে আইনটা করতেই হবে। এখানে সবাইকে মিলে এটা সমাধান করতে হবে। ডক্ট্রিন অফ নেসেসিটি কি করতে হবে? আপনাকে বলতে হবে যে যেই ব্যক্তি, আপনি একটা বলে দেবেন যে টপ যে 10টা ঋণ খেলাপি, এত হাজার কোটি টাকা যদি বেশি ঋণ খেলাপি থাকে, এদের জন্য একটা বিশেষ আইন থাকবে। আইনটা হচ্ছে যে আপনার যেই সব কোম্পানিতে আপনি টাকা নিয়েছেন সেগুলো শুধু না, আপনার সব অ্যাসেট দেখা হবে। যেখানে আপনার অ্যাসেট ভালো আছে, আমি সেগুলোকে নষ্ট করবো না, এগুলো জাতীয় সম্পদ। হ্যাঁ, এগুলো উৎপাদনশীল কিছু কোম্পানি আছে, ভালো ম্যানেজমেন্ট আছে। আমি কি করব? ওনাদের শেয়ারগুলোকে এই বিশেষ আইনে নিয়ে আমি বিক্রি করব, আমি আমাদের লোককে বিক্রি করব, লিমিটেড কোম্পানি করে দেবো। আমি বলবো যে একটা লিমিট করে দেবো যে আপনি
ধরেন 20 লাখ টাকার বেশি কিনতে পারবে না, যাতে আবার সেটা কেন্দ্রীভূত না হয়। আমি ছড়াই দেবো পাবলিক প্রপার্টি। আমি বলবো বাংলাদেশে যারা বিদেশি নন রেসিডেন্ট বাংলাদেশ আছে, আপনি ডলারে কিনেন, তারা ডলারের শেয়ার কিনবে, ওই ডলারটাও আমাদের আসবে, এখান থেকে আসবে, ওই টাকাটা আমি ব্যাংকে ফেরত দিব। ব্যাংক তখন চাঙ্গা হয়ে যাবে, ব্যাংক চাঙ্গা হয়ে যাবে, ব্যাংকের কনফিডেন্স চলে যাবে। আমরা যে এখন ধসের মুখে আছি, সেটার জন্য কিছু জরুরি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আমি ওই যে ক্ষমতার যে কেন্দ্রীয় ভবন হয়েছিল ওটা ভেঙে দিচ্ছি। আমি একটা নতুন শ্রেণী অফ অ্যাসেট হোল্ডার তৈরি করছি, যারা তার নিজের স্বার্থে তখন ওই চাপটা দিবে যে এখন আপনাকে প্রশাসন শুধু ওদের দেখলে হবে না, আমাকেও দেখতে হবে। আপনি স্টক মার্কেট শুধু ওকে দেখলে হবে না, একটা নতুন ফিনান্সিয়াল প্রেসার গ্রুপ আপনাকে সর্বক্ষেত্রে প্রেসারগুলো তৈরি করতে হবে, যাতে করে ওই খারাপ লোক ভালো লোকের রূপান্তরিত হয়। সে চাপের মুখে তাকে তখন ঠিক কাজটা করতে হবে। আমরা একটা বিরতি নিয়ে প্রফেসর খান, হাসিবুল ইসলাম আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন রেখে যেতে চাই। প্রচলিত ধারণা এবং আপনারাও বলেছেন যে আওয়ামী লীগ সরকার এই যে তার যে বিশাল প্রভাব নিয়ে গত 3 মেয়াদে টিকে ছিল 2008-এর নির্বাচনের পরে 3টি নির্বাচনে, তার পেছনে বিদেশি রাষ্ট্রগুলোর একরকম সমর্থন ছিল। ভারতের নাম প্রকাশ্যে বলা হয়, আরও কিছু রাষ্ট্রের কথাও বলা হয়। আবার এখন কোথাও কোথাও এ আলাপ হচ্ছে এই আওয়ামী লীগ সরকারের এই পতনের পেছনে খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বলেছেন যে এই আন্দোলন বা তার সরকারের পতনের পেছনেও আরেকটি রাষ্ট্রের ভূমিকা রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলা হচ্ছে। ফলে এই যুক্তিটাকে আপনারা কিভাবে খণ্ডন করেন? এবং অনেকে বলেন যে বিশেষ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডিসেম্বরে বলেছিলেন যে বাংলাদেশে একটি আরব বসন্তের মতো একটি তারুণ্যের অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করা হচ্ছে। যদিও 3 দিন আগে আমি রাশিয়ার রাষ্ট্রদূতকে এই প্রশ্ন করেছিলাম, তিনি বলেছেন এই সম্পর্কে আমার কিছু জানা নেই, কিন্তু সেই বিবৃতিটি এখনও আছে। ফলে আপনারা এই আন্দোলনটাকে, আমরা জানি এটা কোটা সংস্কারের আন্দোলন থেকে একেবারে হোমগ্রোন একটা আন্দোলন, যেটার সঙ্গে দেশের রিকশাওয়ালাদের র্যালি পর্যন্ত আমরা করতে দেখেছি। এখন সেটির সঙ্গে আদৌ কি পশ্চিমাদের আপনাদের সঙ্গে কোনো যোগসাজশ ছিল, যেমনটা আওয়ামী লীগের সঙ্গে কোট আনকোট ভারতের ছিল বলে আপনারা দাবি করেন? এই যুক্তিকে, এটা মানুষের পারসেপশন, কোনো প্রমাণ আমার কাছে নেই, আমি নিশ্চিত না। এই ব্যাখ্যাটা আপনার কাছে একটু শুনবো দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়। দর্শক ধন্যবাদ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন স্বাগত, যারা যুক্ত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল ইসলাম আছেন আমাদের সঙ্গে। হাসিব, প্রশ্নটি হচ্ছে যে এই কোটা আন্দোলন এবং শেষ পর্যন্ত হাসিনা শাহীর যে পতন, সে তারপরে তিনি বলছেন যে এটির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন সমর্থন বা হাত রয়েছে। আপনার কি বলবেন এই প্রশ্ন? আচ্ছা দেখুন, আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের যে ব্যবসায়িক সেক্টরটা রয়েছে কিংবা বাংলাদেশের যে দেশজ সম্পদটা রয়েছে, যেমন ধরেন যে একটি বিশেষ দেশকে কিংবা একটি বিশেষ শক্তিকে তারা হচ্ছে ক্ষমতা দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের যেই মানে দেশজ সম্পদ ছিল বা দেশে উৎপাদনকৃত আমাদের যে সকল ফ্যাক্টরিগুলো ছিল কিংবা কলকারখানাগুলো ছিল, সেগুলো কিন্তু পুরোপুরি আওয়ামী আমলে কিন্তু পুরোপুরি একদম ধ্বংস করে ফেলা হয়েছে। আমাদের পাট কল ছিল, আমাদের চিনি কল ছিল, এই পাটকল চিনিকল গুলো কিন্তু খুবই সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং কাদেরকে সুবিধাটা দেওয়ার জন্য এটা ধ্বংস করা হয়েছে সেটা কিন্তু সকলের কাছে ওপেন সিক্রেট। দিল্লিকে একটা সুবিধা দেওয়ার জন্য ব্যবসায়িক ক্ষেত্রে তারা কিন্তু আসলে এই জিনিসগুলো আমাদের দেশীয় সম্পদের কিংবা আমাদের দেশীয় যেসব শিল্পগুলো ছিল সেগুলোর কিন্তু আসলে পরিপূর্ণ বিকাশ হয়নি। আমরাও আগে দেখতে পাচ্ছি যে একসময় বাংলাদেশে পাট শিল্পটা কিন্তু ছিল খুবই বিশ্বব্যাপী, খুবই সমাদৃত ছিল। হ্যাঁ, আমাদের সোনালী আঁশ বলা হতো। সেই শিল্পটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ সুপরিকল্পিতভাবে পাট কলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, চিনি কলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এবং বাংলাদেশকে, এবং অনেক সময় বলা হয় যে আমাদের যেই আমরা অনেক কিছুর ক্ষেত্রে, বাজারের ক্ষেত্রে যে পেঁয়াজের সময় আসলে আমরা দেখতে পাই যে আসলে আমাদেরকে একটা ভারত নির্ভর হয়ে যাওয়া কিংবা দিল্লি নির্ভর হয়ে যাওয়ার একটা প্রবণতা আমাদের মাঝে দেখানো হতো যে আমরা দিল্লির প্রতি অনেকটা ডিপেন্ডেন্ট। এরকম একটা থিওরি বাজারে প্রচলিত করে তাদেরকে এক ধরনের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কিংবা অর্থনৈতিক সেক্টরগুলোতে একটা মানে অতিরিক্ত সুযোগ দেওয়ার একটা প্রবণতা ছিল, কিংবা দিল্লি যাতে আধিপত্য বিস্তার করতে পারে। যেহেতু বাংলাদেশের যে ক্ষমতাসীন দলটা গত 15 বছরে ছিল, তারা কিন্তু আসলে জনগণের ভোটে বা জনগণের ম্যান্ডেট নিয়ে তারা নির্বাচিত সরকার ছিল না। সুতরাং তাদের ক্ষমতাটা টিকিয়ে রাখতে কোনো না কোনো গোষ্ঠীকে, কোনো না কোনো দেশকে কিন্তু একটু এক্সট্রা প্রিভিলেজ দেওয়ার একটা প্রবণতা তাদের মাঝে থেকেই যেত। কিংবা মানে জনবিচ্ছিন্ন যদি সরকার হয় তাহলে আসলে তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে কাউকে না কাউকে প্রিভিলেজ দেয়। সেক্ষেত্রে বাংলাদেশ আসলে বাংলাদেশ সরকার যে ছিল ফ্যাসিস্ট সরকার, তারা কিন্তু আসলে দিল্লিকে এই এক্সট্রা প্রিভিলেজটা দিয়েছে। এবং দেশের যত শিল্পগুলো ছিল, দেশের আমাদের পাটকল থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে কিন্তু সমস্ত কিছুই কিন্তু এক ধরনের ধ্বংসের দিকে নিয়ে গেছে। এবং আমাদেরকে বোঝানো হয়েছে
যে আমরা যদি পেঁয়াজের ব্যাপার থেকে শুরু করে অনেক কৃষিজাত দ্রব্য থেকে শুরু করে আমরা ভারতের প্রতি ডিপেন্ডেন্ট, তারা যদি এগুলো বন্ধ করে দেয়, আমরা যদি আমদানি করতে না পারি, তাহলে হচ্ছে আমাদের এক ধরনের না খেয়ে থাকতে হবে। আসলে আমাদের কৃষি সেক্টরে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ বিনিয়োগ করা হয়নি, কিংবা তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়নি, কিংবা আপনাদের সঙ্গে কোনো দেশের সরাসরি আচ্ছা আমি একটু শেষ করি যে তাদেরকে কিন্তু আসলে এই সুযোগটা আসলে দেওয়া হয়নি। আমরা আসলে কৃষিতে যদি আমরা স্বনির্ভর হতে পারি, আমাদের এগ্রিকালচার সেক্টরে যদি পর্যাপ্ত পরিমাণ বিনিয়োগ করা হয়, তাহলে আমরা মনে করি যে আমরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র, এবং আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য কিন্তু আমাদের এই সেক্টরগুলোতে গুরুত্ব দেওয়া উচিত। এবং আমাদের অর্থনীতির সচল যে ব্যবস্থাটা আছে, আমরা যদি আমাদের অর্থনীতিকে সচল করতে চাই, তাহলে আমাদের অবশ্যই আমাদের দেশীয় সম্পদের প্রতি এবং আমাদের দেশেও কৃষি ব্যবস্থার থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলোর প্রতিও কিন্তু গুরুত্ব আরোপ করা উচিত এবং বেশি বেশি বিনিয়োগ করা উচিত। আবার আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে এতদিন মানে যেই সরকার ক্ষমতায় ছিলেন, মানে আওয়ামী সরকার, তাদেরকে টিকিয়ে রাখতে দিল্লির এক ধরনের সাপোর্ট ছিল। সাপোর্টগুলো কেন ছিল? খুবই সুস্পষ্ট ছিল। তাদেরকে এই ব্যবসায়িক ক্ষেত্রে কিংবা অর্থনৈতিক দিক থেকে এই সুবিধাটা তাদেরকে দেওয়া হতো। এখন দেখুন, আমাদেরকে যে বলবেন আমরা আসলে কি সুবিধা দিতে পেরেছি পশ্চিমাদেরকে, আমরা কোনো সুবিধা দেইনি। এখানে দেখুন যে ছাত্র জনতা 15 বছরে বিভিন্ন ধরনের রাজনৈতিক যারা নেতাকর্মী ছিল তারা তাদের মত প্রকাশের স্বাধীনতা পেত না। মিডিয়া কর্মী যারা ছিল তারাও সঠিকভাবে সংবাদ প্রচার করতে দেওয়া হতো না, তাদেরকে বিভিন্নভাবে প্রেশার করা হতো। এরপরে যারাই একটু ভিন্ন মতাদর্শী ছিল তাদেরকে নিয়ে গিয়ে আয়না ঘরে রাখা হতো, তাদেরকে গুম করে রাখা হতো, খুন করে ফেলা হতো, নির্বিচারে মামলা দেওয়া হতো, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হতো। আমরা যখন রাষ্ট্র সংস্কার আন্দোলনের ডাক দিয়েছিলাম, তখন কিন্তু ছাত্র জনতার এই ক্ষোভটাও কিন্তু আমরা অনেকটা স্পষ্টত রাস্তায় দেখতে পেয়েছি। সুতরাং একটি দেশের জনগণ চেয়েছিল যাতে এই সরকার আর ক্ষমতায় না থাকতে পারে, এবং রাষ্ট্রের যেই ফ্যাসিবাদী ব্যবস্থাটা রয়েছে, এই ব্যবস্থার একটা সংস্কার প্রয়োজন। সুতরাং এখানে আমি মনে করব যে জনগণ আসলে জনশক্তিতে রূপান্তরিত হয়েছে এবং একটি ফ্যাসিস্ট শক্তির পরাজয় নিশ্চিত করেছে। জি, এর পেছনে বিদেশি কারো কোনো ইন্ধন নেই। না, বিদেশি কারো ইন্ধন নেই, কারণ জনগণ যখন জনশক্তিতে রূপান্তরিত হয়ে যায় এবং জনশক্তি যখন দেশের পরিবর্তন চায়, তখন আসলে আমার মনে হয় না যে কোনো পরাশক্তির সমর্থনের প্রয়োজন আছে। জি প্রফেসর খান, আপনি এই প্রসঙ্গে একটু বলছিলেন, সেটি নিশ্চিতভাবে বলবেন। তার সঙ্গে আমি একটা সময়টা নিয়ে একটু অনেক ধরনের কথা হচ্ছে, আমি সরকারের সময়ের কথা বলছি না, আমি বলছি একদম মৌলিক যে সংস্কারগুলোর কথা আপনি বললেন, আপনি খুবই উল্লেখ করেছেন ইট শুড বি শর্ট টার্ম। এই স্বল্প মেয়াদের সংস্কার, সেটা ব্যাংকিং হোক, প্রশাসন হোক, সাংবিধানিক প্রতিষ্ঠান লাইক নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন হোক, রাষ্ট্রের আরও কিছু মৌলিক জায়গা আছে, সেই সংস্কারগুলোর করতে ন্যূনতম কতটুকু সময় লাগতে পারে? কারণ আপনি চাইলেই প্রশাসনের সবাইকে বাদ দিয়ে দেওয়া সম্ভব না। আমি প্রথমে আসি আপনার প্রশ্নে যে বাইরের শক্তি কাকে সমর্থন করেছে কি করে নাই। আমি মনে করি যে ওনার যে বক্তব্য যে আমেরিকা ছাত্রদের সমর্থন করে না, এটা অবিশ্বাস করার কোনো কারণ নাই। কিভাবে সমর্থন করবে সে? তারা কি অস্ত্র দিয়েছে না কি দিয়েছে? এখানে কি কোনো প্রকাশ্য কোনো প্রমাণ নাই এটা। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো উন্নয়নশীল দেশে স্বৈরাচারের ধরন দেখেন, স্বৈরাচারী সরকারের সবসময় একটা অর্থের উৎস থাকে। হ্যাঁ, তার হয়তো তেল আছে বা গ্যাস আছে বা কয়লা আছে বা কোনো খনিজ সম্পদ আছে। এই সব দেশে কিন্তু আপনার স্বৈরাচারী একনায়কত্ব হয়, কারণ ওই যে বিনা খরচে যে টাকা সে পাচ্ছে, সেই টাকা ব্যবহার করে তখন সে দমননীতি চালায়, আর্মি কিনে নেয়, পুলিশ কিনে নেয়, প্রশাসন কিনে নেয়, এবং সে তখন অনেক দিন ক্ষমতায় থাকতে পারে। তো আমাদের তো কোনো তেল নাই, গ্যাস নাই, তো এটা কোত্থেকে আসে? এখন আমরা যে জিনিসটা এখনও সব ভালোভাবে উপলব্ধি করি নাই, বাংলাদেশের কিন্তু একটা সাংঘাতিক মূল্য আছে, এবং সেটা হচ্ছে অবস্থানগত। এটা কিন্তু আমরা জনগণ হিসেবে কিন্তু এখনো বুঝি নাই যে বাংলাদেশের যে একটা স্ট্র্যাটেজিক মূল্য আছে, আমার মানচিত্রটা আমাদের মূল্য, আমরা যেখানে আল্লাহ আমাদের বসাইছে, এটাই হচ্ছে মূল্য। এইখানে আপনার 3টা পরাশক্তি প্রতিযোগিতা করছে, ভারত, চীন আর ইউনাইটেড স্টেটস। এবং এটা এক একজনের জন্য এক এক ধরনের, এটা কি বলবো, নাজুক একটা অবস্থা। ভারতের জন্য 7 সিস্টার্স, ভারতের জন্য মিয়ানমার, এবং ভারতের জন্য চীন। এইটা তাকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। চীন হচ্ছে এখানে আসতে পারলে সে বে অফ বেঙ্গলে ঢুকছে, আর আমেরিকার হচ্ছে আপনার সাউথ চায়না সি, এই পুরার মালাক্কা স্ট্রেট তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এটার মূল্য কোনো তেল গ্যাসের থেকে অনেক বেশি, এবং যেই সরকার থাকে তাকে তার নিয়ন্ত্রণে রাখার জন্য তারা বিলিয়নস অফ ডলার্স খরচ করতে রাজি আছে। এখন
আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা এটা বুঝি না। আমাদের যে রাজনীতি এখানে হচ্ছে এটা কিন্তু একটা খুব অদ্ভুত ধরনের রাজনীতি, যে আমাদের দেশে এমন আমরা দেখি যে একটা দলের প্রার্থী বলে আমি ভারতের প্রার্থী, সে ওখান থেকে গিয়ে তার মনোনয়ন নিয়ে আসে। এটা কি একটা একটা মানে অদ্ভুত জিনিস না? আমি তো অন্য কোনো দেশে এরকম হয় না। তার মানে হচ্ছে যে ওই দেশ এত টাকা ইনভেস্ট করেছে এখানে, এত তার এখানে ইনভেস্টমেন্ট আছে পুরো রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য তার স্বার্থে, যে সে একেবারে আমার মানে ওসি লেভেল পর্যন্ত সে ঢুকে গেছে, যে সে এটাকে নিয়ন্ত্রণ করছে, কোথায় কে আছে সে জানে, সে টাকা পাঠাচ্ছে, সে দল নিয়ন্ত্রণ করছে। এটা একটা আমরা যদি এটাকে নিয়ন্ত্রণে না আনতে পারি তাহলে আমাদের কোনো এখানে গণতন্ত্র হবে না। এটাও নিয়ন্ত্রণ করার কিন্তু উপায় আছে। উপায়টা হচ্ছে এই সময় যখন আপনারা সবাই রাস্তায় আছেন, যখন আপনারা সজাগ, যা আপনারা জানেন যেটা হয়েছে, এখন কিন্তু এই মানুষের চাপে কিছু মৌলিক কিছু আইন আমাদের ঘোষণা করে দিতে হবে। একটা হতে হবে যে বাংলাদেশ কোনো সাম্রাজ্যবাদী দেশ না, আমরা কারোর সঙ্গে কিছু করতে যাচ্ছি না। যেসব দেশ অন্য দেশকে নিয়ন্ত্রণ করতে চায় তারা গোপন চুক্তি করে, আমরা কোনো গোপন চুক্তি করব না, কারণ আমাদের গোপনীয়তাতে কোনো লাভ নাই। যেই চুক্তি গোপন হবে সেটা জনগণের বিপরীতে যাবে, সেটা কোনো ব্যক্তি বা দলের পক্ষে হবে। আমরা এটাকে একেবারে আমাদের লিখিতভাবে হবে যে বাংলাদেশ যা চুক্তি করবে কোনো বিদেশি শক্তির সঙ্গে পাবলিক ডোমেনে থাকতে হবে। পুরোটা পাতা 1 থেকে পাতা 100 পর্যন্ত এটা প্রকাশ করতে হবে, এটা সংসদে থাকতে হবে, জনগণ এটা আলোচনা করবে। জনগণের যদি এটা পছন্দ না হয় যে আমরা এটা দিচ্ছি, এটার বিনিময়ে আমরা মনে হচ্ছে কিছু পাচ্ছি না, অ্যাকচুয়ালি তা না তো, আমরা পাচ্ছি না, কোনো এক সরকার পাচ্ছে, কোনো এক ব্যক্তি পাচ্ছে, কোনো এক সাংসদ পাচ্ছে। যখনই এটা একটা অমিল আমরা দেখব যে আমরা অনেক কিছু দিচ্ছি কিন্তু পাচ্ছি না, তখনই আমাদের সন্দেহ হওয়া উচিত যে আমরা কিন্তু পাচ্ছি। ওই প্রশ্নটা একটু জানি, সময়সীমা। আচ্ছা, সময়সীমার ক্ষেত্রে এই জিনিসগুলা করতে কিন্তু আসলে বেশি সময় লাগার কথা না। ধরেন কিছু জিনিস আপনাকে ভাঙতেই হবে। এই যে ব্যাংকের থেকে টাকা নিয়েছে, এটা করতে খুব বেশি সময় লাগবে না, কিন্তু এখন যদি ইনারা আলোচনা করতে থাকেন, কনভারসেশন করতে থাকেন, এটা 10 বছরও হবে না। কিন্তু আপনি যদি কাগজে কলমে একটা অর্ডিন্যান্স পাস করে দেন যে আমি এখন এই শেয়ারগুলো বিক্রি করব, আপনি অর্ডিন্যান্স পাস করে দেন যে যেগুলো টাকা বিদেশে গেছে, অনেক কিন্তু আপনার আইনত নিয়ম আছে, বেনিফিশিয়াল ওনারশিপ, যেখানে যেখানে টাকা পাঠিয়েছে সেখানে আপনি কোঅপারেট করবেন। হয়তো এই টাকাটা ইমিডিয়েটলি আসবে না, কিন্তু যারা চুরি করেছে তারাও এটা হাত দিতে পারবে না, ওইখানে আটকে যাবে। যেমন আপনার রাশিয়ান অলিগার্সের টাকা ইউরোপে আটকে গেছে, আমরা টাকাটা আটকাই দিয়ে এটা একটা সিগন্যাল হয়ে যাবে যে আপনারা যদি বাংলাদেশ থেকে টাকা চুরি করেন এটা আপনারা এনজয় করতে পারবেন না, আমরা পাই কি না পাই আপনি পাবেন না। আমাদের যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব উনি কিন্তু এটা বলেছেন, ঠিক আছে। এখন এটা করতে কত সময় লাগে? আপনি তাড়াতাড়ি প্রসেসগুলো স্টার্ট করে দেবেন। তারপরে হচ্ছে এই যে আমি বললাম যে বিদেশি আমরা যেসব চুক্তি করেছি এগুলো প্রকাশ করবেন। আমরা যেসব পাওয়ার সেক্টরে চুক্তি করেছি, যেগুলো আজকে দেখলাম এটা নাকি বাতিল হয়ে গেছে, ওই স্পিডি পাওয়ার অ্যাক্ট, আপনি এগুলো সব পাবলিশ করে দেন। কোথায় কোথায় কী চুক্তি, যেগুলো হচ্ছে মানে আশ্চর্য মূল্যে আমরা পাওয়ার কিনছি, আদানির থেকে পাওয়ার কিনছি যেটা আমাদের প্রয়োজন নাই, এখান থেকে মানে রেন্টাল পাওয়ার 5 বার রিনিউ হচ্ছে, ওটা এখনও আমরা কিনছি। এগুলো সব প্রকাশ করেন, প্রকাশ করে যেগুলো হচ্ছে একেবারে কোনো বাস্তবতার সঙ্গে নাই ক্যান্সেল করে দেন। ক্যান্সেল করে আপনি বলবেন যে যেই সরকার করেছিল তার কোনো ডেমোক্রেটিক ম্যান্ডেট ছিল না, আমাদের মানার কোনো কারণ নাই। এগুলো যেসব চুক্তি হচ্ছে একেবারে অবাস্তব, এগুলো বারণ, এটা করতে কত সময় লাগবে? আপনি যদি এটা সিরিয়াসলি কয়েকটা জিনিস করেন যেটা আপনার পাওয়ার আছে, আপনি এটার পাওয়ার কেন আছে, এই যেগুলো আমি বললাম এগুলো সব যদি আপনি মানুষ রাস্তায় বলবে এটা এখনই করেন, এটার পাওয়ারের কোনো আপনার অভাব নাই। এই যেগুলো আমি বললাম এগুলো করণীয় জিনিস, আপনি খালি অর্ডিন্যান্স পাস করবেন। অগ্রাধিকারটা নির্ধারণ করতে পারেন, অগ্রাধিকার যেটার সঙ্গে যেটার আপনার করার পাওয়ার আছে। এনারা যতদিন আছেন, যতদিন আমার সঙ্গে জনগণ আছে, এগুলো করার কোনো সময় লাগবে না। এখন আপনি যদি বলেন আমি পুরা এখন সংবিধান চেঞ্জ করব, এই সেই করব, তাহলে ওইটার জন্য আপনাকে একটা গণসম্মতি নিতে হবে, একটা প্রক্রিয়া যেতে হবে। কিন্তু এগুলা করতে আপনার কিছুই লাগবে না, যেটা আপনার আছে সেই ক্ষমতা, যেটা আপনার সমর্থন আছে আপনি করতে পারেন। এগুলো করলে কিন্তু আপনার ক্ষমতার বিন্যাসটা চেঞ্জ হয়ে যাবে, ক্ষমতার বিন্যাস একবার টেকসই পরিবর্তন। আমি হাসিবকে একটা প্রশ্ন করে আবারও বিরতি। হাসিব, এই যে স্যার বারবারই বলছিলেন যে এনারা যতদিন আছে, তার মানে ছাত্র জনতা যতদিন আছে, একটা বড় প্রশ্ন হচ্ছে যে ছাত্র যারা, ধরেন আপনারা যারা একটু সিনিয়র, তাদের হয়তো পড়াশোনা শেষের পথে বা হয়ে যাবে, কিন্তু ছাত্রদেরকে তো ক্লাসেও ফিরতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর এক ধরনের সংস্কার সম্ভবত সবচেয়ে জরুরি, যেখান থেকে
মানে আপনার নিজেরাই এর ভুক্তভোগী, সেটা একদম গণরুম কালচার থেকে হলে বরাদ্দ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ধরন, ছাত্র সংসদ থাকা না থাকা, আমাদের নেতৃত্ব উঠে আসা না আসে, এরকম অসংখ্য প্রশ্ন আছে। ফলে প্রশ্ন হচ্ছে আপনারা কতদিন থাকবেন, এবং এই যে পুরো রাষ্ট্র আপনারা সংস্কার করে ফেললেন, একেবারে নিজের ক্যাম্পাস নিজের বিশ্ববিদ্যালয়টা সংস্কারে আপনাদের সুনির্দিষ্ট রূপরেখা কি, সেটি শুনবো। দর্শক, তার আগে আবারও ছোট্ট একটা বিরতি নিয়ে আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, স্বাগত আরেকবার। আমরা কথা বলছি রাজনৈতিক সংস্কার ও বাস্তবতা প্রসঙ্গে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসিব আল ইসলাম আছেন আমাদের সঙ্গে। হাসিব, প্রশ্নটা হচ্ছে যে এই পুরো যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার মাঝখানে আসলে এখন চ্যালেঞ্জগুলো আপনারা কোথায় দেখছেন, এবং আপনারাই বা কতদিন থাকতে পারবেন? এবং আমি বলছিলাম যে বিশ্ববিদ্যালয় যেখান থেকে আসলে এই আন্দোলনের সূতিকাগার, বিশ্ববিদ্যালয়গুলোর কি অবস্থা, সেখানেও কোনো সংস্কারের কোনো রূপরেখা চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা? আচ্ছা দেখুন, চ্যালেঞ্জের যে বিষয়গুলো সামনে আনলেন, দেখুন একটি রাষ্ট্রের সংস্কার করতে গেলে আসলে চ্যালেঞ্জগুলো থাকবেই। তবে এই চ্যালেঞ্জগুলোকে ভয় পেলে চলবে না, এই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করতে হবে এবং সফলতার দিকে বারবার এগিয়ে যেতে হবে। তো বাংলাদেশের যে মানে ভৌগোলিক মানে জিওগ্রাফিক্যাল যে অবস্থানটা বাংলাদেশে আছে সেটি খুবই স্ট্রং। দেখুন, আমরা একই সাথে ভারতের সাথে আমাদের সম্পর্ক মেনটেন করতে পারতেছি, চীনের সাথে আমাদের সম্পর্ক মেনটেন করতে পারতেছি, এবং আমেরিকারও কিছুটা স্বার্থ এই অঞ্চলে যদি রক্ষা করতে চায় তাহলে বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক রাখাটা আমেরিকার জন্য জরুরি। এখন দেখুন, এতদিন কি হয়েছে, এতদিন আমরা ভারতের সাথে বা দিল্লির সাথে আমাদের যে সকল চুক্তিগুলো হয়েছে সেই সকল চুক্তিগুলো কিন্তু আসলে সমতার ভিত্তিতে হয়নি। এক ধরনের আধিপত্য কিন্তু ছিল, এখানে দিল্লির আধিপত্য ছিল, এবং বাংলাদেশ তার দেশের স্বার্থের বা ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে গিয়েও কিন্তু অনেকগুলো চুক্তি বাস্তবায়ন করেছে। এখন দেখুন, এতদিন যেই সরকারই ছিল তারা জনগণের আসলে নির্বাচিত সরকার ছিল না, সুতরাং তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে অনেক ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তো সেই সিদ্ধান্ত এখনও যাতে না থাকে সেই ব্যাপারগুলোতে কিন্তু আমাদের সচেতন ভূমিকা রাখতে হবে। যতগুলো অসম চুক্তি আছে যেখানে আসলে বাংলাদেশের আসলে আমাদের যে রাষ্ট্রীয় মর্যাদা, আমরা মনে করি একটা চুক্তির ক্ষেত্রে যদি সমতা না হয় তাহলে কিন্তু আসলে রাষ্ট্রীয় মর্যাদাও ক্ষুণ্ণ হয়। সুতরাং রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং দেশের স্বার্থের বাইরে গিয়েছে, সমতার ভিত্তিতে যে সকল চুক্তিগুলো হয়নি সেই সকল চুক্তিগুলোকে কিন্তু বাতিল করতে হবে। একই সাথে চীনের সাথে কিংবা আমেরিকার সাথে যদি আমরা কোনো চুক্তিতে যাই, অবশ্যই অর্থনৈতিক চুক্তি এখানে অনেক বড় একটা ফ্যাক্টর, এবং অর্থনীতির কারণে কিন্তু আমাদের বিভিন্ন দেশের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। এবং আমাদের যদি আমরা আমাদের সম্পর্কগুলো রাখতে চাই, আমরা যে দিল্লি ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই, চীনের সাথেও আমরা সুসম্পর্ক রাখতে চাই, আমরা মানে বলতে গেলে আমরা সকলের সাথেই সুসম্পর্ক রাখতে চাই। কিন্তু এই সুসম্পর্ক রাখার ব্যাপারে যে সকল চুক্তিগুলো হবে সেই চুক্তিগুলো অবশ্যই সমতার ভিত্তিতে হবে। সেখানে আমাদের রাষ্ট্রীয় স্বার্থের বাইরে গিয়ে কিংবা দেশের স্বার্থের বাইরে গিয়ে আমাদের রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ণ হয় এরকম কোনো চুক্তি আমরা। আপনারা মাঠে থাকবেন কতদিন? আমরা মাঠে থাকবো। দেখুন, আমাদের যতক্ষণ পর্যন্ত না এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিশ্চিত আমরা না করতে পারছি, ছাত্র সমাজ আমরা দৃঢ়ভাবে শপথ নিয়েছি, আমরা ততদিন পর্যন্ত রাস্তায় থাকবো এবং আমরা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করব, এবং আমরা সরকারকে বরাবরই চাপ দিয়ে যাব যাতে করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপটা নিশ্চিত করা যায়। বিশ্ববিদ্যালয় দেখুন, এতদিন বিশ্ববিদ্যালয় হলগুলো যেভাবে পরিচালিত হয়েছে কিংবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু আসলে রাজনৈতিক পরিসরটা ছিল না, কিংবা বিশ্ববিদ্যালয় হলগুলোতে ছাত্রলীগের একাধিপত্য থাকার কারণে যে গেস্ট রুম গণরুমের কালচারটা ছিল, একজন শিক্ষার্থীকে রাত 9টা থেকে শুরু করে নিয়ে রাত 2টা 3টা পর্যন্ত গেস্ট রুমে নির্যাতন করা হতো। তার ছাত্রলীগের কিংবা আওয়ামী লীগের অনেকগুলো প্রোগ্রামের আসলে জনশক্তি যারা ছিল বা জনগণ যারা ছিল তাদের পার্টিসিপেন্টস কারা হতো, পার্টিসিপেন্টস হতো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, শিক্ষার্থীরা, তাদেরকে এক প্রকার জোর করে কিন্তু এই প্রোগ্রামগুলোতে নিয়ে যাওয়া হতো। এবং দেখুন, আসলে যেখানে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রধান দায়িত্ব হচ্ছে ক্লাস করা, পড়াশোনা করা এবং পরীক্ষা দেওয়া, কিন্তু এমন অনেক ঘটনায় রয়েছে যে আওয়ামী লীগের একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম রয়েছে কিংবা সভা রয়েছে, সেই সভাতে যোগদানের জন্য হলের যারা ছাত্রলীগের ক্যাডার ছিল তারা কিন্তু শিক্ষার্থীদেরকে জোর করে ধরে নিয়ে গেছে, তাদের পরীক্ষাটা পর্যন্ত দিতে দেয়নি। তাহলে কতটা অমানবিকতার, কতটা পাশবিকতার জীবন কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পার করেছে এই ঘটনার মধ্যে দিয়ে কিন্তু বোঝা যায়। এবং তারা কিন্তু রাতে অনেক সময় ঘুমাতে পারতো না। ফার্স্ট ইয়ারে একটা ছেলে গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসে, আমরা রিপোর্টও করেছি, এগুলো আপনারা অনেক রিপোর্ট করেছেন এবং গণমাধ্যমে তুলেও ধরেছেন অনেক ছাত্র নির্যাতনের ঘটনা। এখন দেখুন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দখলদারিত্ব ছাত্র রাজনীতির কারণে এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকার কারণে যে একটা ট্রমার মধ্যে দিয়ে এতদিন তাদেরকে যেতে হয়েছে, সেটির অবসান এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে চাচ্ছে। আমি একটু জিজ্ঞেস করতে চাই, ধরুন ছাত্রলীগ ক্যাম্পাসে নাই আনুষ্ঠানিকভাবে, অথবা ছাত্র রাজনীতিরও ওই রকম কোনো স্ট্যাটাস নাই আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে, কিন্তু যে ছেলেটি ধরেন আপনার সহপাঠী ছিলেন অন্য ভাবাদর্শের বা যে ছাত্রলীগ হয়তো করে কর্মী বা সমর্থক বা নেতা, সে কি ক্লাস করতে পারবে? জি, অবশ্যই ক্লাস করতে পারবে। আমাদের নতুন যে বাংলাদেশ চাই, আমরা সেই বাংলাদেশের সকল মতের, সকল রাজনৈতিক মতাদর্শের লোকজন
অবস্থানে থাকবে এবং রাজনৈতিক একটা পরিসর নির্মাণ করা হবে, সেখানে কাউকে বাধা দেওয়া হবে না। কিন্তু যারা এখানে একটা প্রশ্ন আছে, যারা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করেছে এবং গণহত্যার সাথে যারা সম্পৃক্ত ছিল, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অবশ্যই তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে এবং বিচার যেটা রায় দিবে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। সরকারের বিষয়, হ্যাঁ সেটা সরকারের বিষয়, সেটা বিচার বিভাগের বিষয়, সেটা আইনের বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি আসলে কিভাবে চলবে, আমরা যেটা মনে করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটা চাচ্ছে সেটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরাই তাদের ছাত্র প্রতিনিধি নির্বাচন করবে এবং বিশ্ববিদ্যালয়ে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত হবে। দলীয় সংগঠনের বাইরে ছাত্রদের প্রকৃত মুখপাত্র রাখার একটা পরিকল্পনা চলছে এবং শিক্ষার্থীরা এটাই মনে করছে। জি, প্রফেসর খান, আপনার কাছে একদম শেষ সময়ের প্রশ্ন। জনগণের একটা আস্থা বা বিশ্বাস যেটা এই আমাদের আসিফরা অর্জন করেছে, সেইটাকেও টেকসই করে রাখার জন্য একটা নিশ্চিতভাবে পরিকল্পনা দরকার। কারণ আপনি জানেন যে বাংলাদেশের মানুষ খুব অল্পেই অনেক কিছু ভুলে যায়, এটা হচ্ছে প্রচলিত একটা ধারণা। ফলে এই যে এত প্রাণ, 650, 1000, যাই হোক, একদম শিশু থেকে শুরু করে একজন শ্রমিক, ছাত্র, অনেকে, এইটার কথা, এটাকে কিভাবে টেকসই করা যায়, সেটার জন্য আপনার প্রধান পরামর্শ কি যদি একটু সংক্ষেপে বলেন? প্রধান পরামর্শ হচ্ছে অ্যাকশন। আমাদের এই সুযোগটা হয়তো এক প্রজন্মে একবার আসে, অনেক সময় 2-3 প্রজন্মেও আসে না। এটা যদি আমরা হারাই, এটা একটা অক্ষমনীয় অপরাধ হবে। আমার প্রস্তাব হচ্ছে ডক্টর ইউনূসকে এবং তার সংসদকে, যে তার গ্রুপকে, যে আপনার পুরা জনগণ আপনার দিকে তাকিয়ে আছে। আমাদের প্রত্যাশা, আমাদের সব কিছু হচ্ছে এই প্রক্রিয়ার উপরে। আমাদের দ্রুত অ্যাকশন নিতে হবে। আপনি আলোচনা, এটা একটা অদ্ভুত প্যারাডক্স। আপনি যত অ্যাকশন নেবেন আপনি তত সময় পাবেন আরও কিছু করার। আপনি যত ইনঅ্যাকশনে থাকবেন আপনার মেয়াদ কমে যাবে। এক পর্যায়ে কিন্তু মানুষে বলবে আপনি কি করছেন, আমরা নির্বাচন দেন, দৃশ্যমান। আমি যে আগে যেটা আমরা বলেছি, ইমিডিয়েটলি আপনি এই যে টাকা উঠান, এসব শেয়ার বিক্রি করেন, আপনি ব্যাংকে টাকা দেন, বিদেশ থেকে টাকা আনা শুরু করেন, চুক্তিগুলোকে সব প্রকাশ করেন, যেই চুক্তিগুলো অবাস্তব এগুলোকে ইমিডিয়েটলি বানচাল করেন। মানুষ যখন দেখবে হচ্ছে তখন তারা আরও রাস্তায় নামবে এবং কনফিডেন্সও পাবে এবং সমর্থনও বাড়বে। মানুষ যখন দেখবে কিছু হচ্ছে না, আলোচনা হচ্ছে, পিছন থেকে অনেক রকমের সিক্রেট ডিলস হচ্ছে, মানুষ তখন বলবে যে ভাই কোনো তো প্রত্যাঘাত হচ্ছে না। তখন ইনারা কতদিন রাস্তায় থাকবে? একটা সময় হবে যে এখন হচ্ছে নেতৃত্বের ব্যাপার। নেতৃত্ব যদি অ্যাকশন নেয়, আমি একেবারে নিশ্চিত যে আমরা ফ্যাক্টস অন দ্য গ্রাউন্ড চেঞ্জ করতে শুরু করব। একবার যখন ফ্যাক্টস অন দ্য গ্রাউন্ড চেঞ্জ হতে শুরু করবে, যখন আপনার অ্যাকচুয়াল ক্ষমতার পরিবর্তন শুরু হবে, তখন এটাকে থামানো যাবে না, তখন এই অগ্রগতি চলতে থাকবে। অ্যাকশন, আমাদের এখন অ্যাকশন নিতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মুস্তাক হোসেন খান, অনেক ধন্যবাদ হাসিব আল ইসলাম। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমাদের প্রত্যাশা হচ্ছে নতুন যে বাংলাদেশের যাত্রা, যে যাত্রায় মানুষের অধিকার, মানবিকতা, সাম্য এবং একটি ন্যায় বিচারের বাংলাদেশ হোক, সেই প্রত্যাশায় শেষ করছি। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।